করতে বলছি টুম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ওয়েবিনারে যিনি আমাদের প্রণম্য বর্ণ পরিচয়ের বর্ণমালার অ আ ক খ যার হাত ধরে আমাদের জ্ঞানের জগতে প্রবেশ, যার ভাষায় আমরা বলার সাহস অর্জন করি, সমালোচনাকে তুচ্ছ করে সংস্কার গোড়াবিমুক্ত সমাজ ভাবতে পারি, তিনি হলেন আমাদের সবার পরিচিত বীর সিংহের সিংহ শিশু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা ও ভগবতী দেবী শিক্ষা নিকেতনের আয়োজনে আয়োজিত স্মরণীয় মহান সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 202তম জন্মদিবস ও ভগবতী দেবী শিক্ষা নিকেতনের দ্বিতীয় জন্মদিবস উদযাপন উপলক্ষে আজকের ওয়েবিনারে সংযুক্ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যার উজ্জ্বল উপস্থিতি এই ওয়েবিনারের অন্য মাত্রা সংযোজন করবেন। তিনি হলেন ডক্টর বিশ্বজিৎ সেন মহাশয়, অধ্যাপক ও গবেষক, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, মেদিনীপুর। এখন আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে প্রবেশ করব। মমতা প্রামাণিক বিএড বিভাগের ছাত্রী তার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে প্রণাম জ্ঞাপন করছে। মমতাকে শুরু করতে দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি এখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি কান্ডারি স্বর, বিদ্যার সাগর তুমি কান্ডারি স্বর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বর্ণ পরিচয়ের প্রথম বর্ণ চেনা শুরু, সবার সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু। বর্ণ পরিচয়ের প্রথম বর্ণ চেনা শুরু, সবার সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তুমি দিলে নারীর শিক্ষা, বিধবা বিবাহ, জড়িয়ে দিলে তুমি কত বেদনা বিদাহ। তুমি দিলে নারীর শিক্ষা, বিধবা বিবাহ, জড়িয়ে দিলে তুমি কত বেদনা বিদাহ। এ যুগের ঈশ্বর তুমি জেনেছে অন্তর, বিদ্যাসাগর বিদ্যাসাগর।
উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে মানবরূপী ঈশ্বরকে আমরা সবাই প্রণাম জানাই। এখন যার চিন্তা, এগিয়ে চলার ভাবনা আমাদের সতত সঞ্জীবিত করে, উদ্দীপিত হতে সাহায্য করে। আমরা যখন মানসিক ভাবে কাজের ক্ষমতা হারিয়ে ফেলি, অর্থাৎ ক্রিয়াশীল হতে সাহায্য করেন, যার জন্য আমরা এই ধরনের ওয়েবিনার উপহার পাই, তিনি হলেন আমাদের সবার পরিচিত সবার প্রিয় প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ মহাশয়, ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর মিশ্র মহাশয়। আমি স্যারকে ওনার বক্তব্যের জন্য অনুরোধ করছি। শুভ দিন সবাইকেই। আপনারা সবাই সময় এসেছেন, কিন্তু আমরা আজকে সময় শুরু করতে পারিনি, তাই প্রথমেই ক্ষমা স্বীকার করে নিচ্ছি, কেননা আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের মধ্যেই ছিলাম। এখনো সেই সমস্যাটা সমাধান করা যায়নি। আমরা প্রতিটা অনুষ্ঠান ইউটিউবে আমরা রেকর্ড করে রাখি। এই হচ্ছে আমাদের কলেজের সম্পদ, এটাই ভবিষ্যতের স্মৃতিচারণ। সে কারণে আমরা এই ইউটিউবের রেকর্ডিং করে রাখি। যাই হোক, শুরু তো হলো। এমন একটা দিন, একটা মহান দিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এরকম একটি দিন আজকের যে ফেয়ারে যে আমরা টাইটেলটা করেছি, যে স্মরণীয় মহান সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 202তম জন্মদিবস। এবং আপনারা সবাই জানেন যে ভগবতী দেবী পিটিটিআই, আমাদের বিএড ডিএড যে কলেজ, এই কলেজের পৃষ্ঠপোষকতায় একটি মানে আমাদের ভাবনায়, আমাদের স্বপ্নে গড়ে তোলা আমাদের একটি বিদ্যালয়, যার বয়স আজকের দিনেই জন্ম তার, এবং সেই বিদ্যালয়ের বয়স আজকে 2 বছর। এরকম একটি শীর্ষক আলোচনা সভায় আমার স্নেহের ছাত্রছাত্রী, বিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রী, আমাদের প্রাক্তনী এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকা সহকর্মী সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। যাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতেই হবে যে আজকের এই দিনটাতে যাকে আমরা মুখ্য আলোচক রূপে পেয়েছি, আমার অত্যন্ত প্রিয়ভাজন দাদা, আমাদের সবার পরিচিত একটি কলেজ, তোমরা সবাই জানো। সেই কলেজটির নামও হচ্ছে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, মেদিনীপুরের সব থেকে প্রাচীন। আমার বাবাও সেখানে বিএড করেছেন। তো বিটি কলেজ বলেই এককালে মানুষজন জানতো। সব থেকে পুরনো একটি সরকারি কলেজ। সেই কলেজের সম্মানীয় অধ্যাপক এবং গবেষক। আমরা প্রত্যেকেই গবেষণার কাজ করি, কিন্তু স্যারের গবেষণার যে পরিধি, সেই পরিধিটা শুধু দেশে নয়, বিদেশেও তার সুখ্যাতি রয়েছে। এই কোভিড কালের কারণে হয়তো আমরা তাকে পাচ্ছি ওয়েবিনারে, অন্তর্জালে হয়তো পাচ্ছি, কিন্তু তার এই ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সঙ্গে থেকেছেন। তার জন্য ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের আজকের মূল অতিথি, মূল বক্তা, প্রধান বক্তা, তিনি বক্তব্য রাখবেন। আর মমতা যে গানটি গাইল, সেই গানের মধ্যেই সব কথাগুলো বলা আছে, যে কথাগুলো আমরা ছোটবেলা থেকেই শুনি। তবু দু এক কথা না বললে নয়। প্রতিদিনই আমাদের বিদ্যাসাগরের জন্মদিন পালন করা উচিত। বিদ্যাসাগরের নীতি, ভাবাদর্শ, তার ভাবনা, শিক্ষা চিন্তা, তার দর্শন, এ নিয়ে চর্চা করা উচিত। কিন্তু আমরা তো শুধু অনুষ্ঠান কেন্দ্রিক, অনুষ্ঠান হলেই আমরা এই চর্চাগুলো করি। প্রতিদিনকার চলার পথে এই চর্চার নামমাত্র হয় মাত্র। সে কারণে আমাদের এটা বারে বারেই চেষ্টা করতে হবে যে অন্তত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার জেলার মানুষ। আমরা যখন অন্য কোথাও যাই, তখন আমাদের এই নামেই পরিচিত হতে হয়। অন্য মানুষরা বলেন যে ও বিদ্যাসাগরের দেশের মানুষ। এটা অত্যন্ত গর্বের আমাদের কাছে। ঊনবিংশ শতকের একজন বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার এবং সংস্কৃত ভাষা এবং সাহিত্যে যার অগাধ পাণ্ডিত্য, এবং জানি আমরা সবাই যে তার উপাধি বিদ্যাসাগর, এবং আরো কেউ কেউ বলেন, এবং সেটাও বহুল প্রচলিত, দয়ার সাগর। এবং রবি ঠাকুর বলেছিলেন বাংলা গদ্যের তিনি প্রথম শিল্পী। বর্ণপরিচয়, কথামালা, এসব কথা আমাদের কম বেশি জানা আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে, মাইক ফলক থেকে, সংখ্যার জ্ঞান থেকে, বিদ্যালয় প্রতিষ্ঠা, নারী মুক্তি, নারী আন্দোলন, নারী এই নিয়ে নানা রকম কথা আজকাল হয়। সেই বীজ তো বপন করে গেছিলেন সেই 200 বছর আগে, যে শিশু জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমরা আজকে যে পরিবারে আজকে আমরা সবাই যুক্ত হয়ে আছি,
ভগবতী দেবীর পরিবার, এই ভগবতী দেবীর পরিবারের সমস্ত সদস্যা অর্থাৎ আমার শিক্ষার্থী এবং সহকর্মী আমাদের গর্বের যে এই রকম এক বীর শিশুর মায়ের নামে আমাদের বিদ্যালয়, আমাদের প্রতিষ্ঠান। এই কারণেই আমাদের গর্বের যে ভগবতী দেবীর নামে এই প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে এটা আমাদের গর্বের। আমি একদম শেষ কথা বলবো যে আমার একমাত্র ঈশ্বর, আমার একমাত্র ঠাকুর যেমন রবি ঠাকুর, আমার একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি তার প্রতি আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি প্রারম্ভিক দু এক কথা বললাম এবং আমি অনুরোধ করব একদম সরাসরি আজকের মূল মুখ্য আলোচক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের সঙ্গে তার বক্তব্য শুনবার প্রথম যে কি বলবো পরিচয় ঘটে, বক্তব্যে পরিচয়, তার বক্তা হিসেবে তার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে আমাদের নারায়ণগড়ে যে ডিএড কলেজ আছে দ্য ইনস্টিটিউট ফর একাডেমিক এক্সেলেন্স। সেখানে আমরা একটি আন্তর্জাতিক আলোচনা সভা করেছিলাম এবং সেই আলোচনা সভায় নির্ধারিত সময়ের দেরি করেই শুরু হয় এবং লাঞ্চের সময়ের 5 মিনিট বলার জায়গায় 45 মিনিট স্যার বলেছেন এবং কারোর একটু মানে ক্লান্তি লাগেনি, এত সুন্দর বলেন। তবে অন্তর্জালের একটা তো সমস্যা আছেই। মমতা যখন গান গাইছিল মাঝে মধ্যে জালিকা দুর্বল হয়ে যাচ্ছিল, সেই অন্তর্জালের সমস্যা তো নিশ্চয়ই থাকবে এবং স্যার যে বলবেন আমাদের সবার চোখ মুখ দেখতে পাবেন না। সেইভাবে আমরা যারা মাস্টারমশাই ছাত্রছাত্রীদের চোখ মুখ দেখা ছাড়া কি করেই বা বলি, তবুও স্যার এই যন্ত্রণা বহন করেই আজকের বক্তব্য দেবেন। আমি অনুরোধ করব যে ডক্টর সব্যসাচী সেন, ডক্টর বিশ্বজিৎ সেন স্যার কিন্তু মূলত ফিজিক্সের পদার্থবিজ্ঞানের মানুষ এবং তিনি আমাদের বিএড কলেজের অত্যন্ত মানে খ্যাতনামা একজন শিক্ষক, গবেষণার কাজ করছেন এবং সুবক্তা। আমি স্যারকে বলবো স্যারই আজকের মূল বক্তা, স্যার আলোচনা শুরু করুন। স্যার। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়, সিদ্ধার্থ দা। তো আমার সামনে ও যারা ভগবতী দেবী পিটিআই ও ভগবতী শিক্ষা নিকেতন, তো যারা আমাদের কলিগ, আমার যারা সহকর্মীরা আছেন ভগবতী দেবী শিক্ষা নিকেতন, তো আমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা আজকে এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অ্যাকচুয়ালি আমি নিজের সম্বন্ধে প্রথমে দু এক কথা বলি, তারপরে আমি স্যারের কথা টেনে নিয়ে বলি যে অ্যাকচুয়ালি আমি বিদ্যাসাগরের গবেষক নয়, মানে বিদ্যাসাগর নিয়ে ফ্যামিলি স্পিকিং আমার কোনো গবেষণা নেই, বিদ্যাসাগর নিয়ে আমার কোনো মৌলিক কথা নেই। বিদ্যাসাগর লোকের যে গবেষণা করেছে, বিভিন্ন লোক বিদ্যাসাগর নিয়ে গবেষণা করেছেন বা করে চলছেন এখন, তাদেরই কথা আমি ধার করবো। ওই আমি মানে ওল্ড ওয়াইন এন্ড নিউ বটল টাইপের, তাদের কথা নিয়ে আজকে বিদ্যাসাগরকে নিয়ে আমরা আলোচনা করছি। মূলত আমার বিদ্যাসাগর বা আমাদের মতো সাধারণ লোকের যাদের বিদ্যাসাগর, সেটা বর্ণ পরিচয় দিয়ে শুরু একদম ছোটবেলায়, এবং ক্লাস 5, 6, 7, 8 বিদ্যাসাগর রচনা দিয়ে শেষ। বিদ্যাসাগর এইটুকু ছিল। তো আর 5 জন আপামর বাঙালি বিদ্যাসাগর, যেখানে শুরু হয় সেখানে শেষ হয়। কালের নিয়মে আমারও সেইখানেই শুরু, সেইখানেই শেষ। কিন্তু বিদ্যাসাগরকে যখন নতুন করে দেখলাম, এবং আমি বলবো এই প্রসঙ্গে ওর নাম না করলে আমি অন্যায় হবে, দুটি জিনিস আমাকে বিদ্যাসাগর নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিল। 2011 সালে আমি দিল্লি JIIT, ওখানে একজন ওখানে আমার একটা লেকচার ছিল, বক্তৃতা ছিল। আমার বক্তৃতার পর একজন পিয়ারিয়ান সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, তিনি শুনে আমাকে বললেন, স্যার আপনি কোথা থেকে এসেছেন? তো আমি বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গল। বললো কোন জায়গায়? বললাম মিদনাপুর। তো যখনই মিদনাপুর বলেছি, উনি একটা কথাই বললেন যে
আরে বিদ্যাসাগরের জায়গায় আমার মেয়ে অনেকবার বলেছে যে আমাকে বিদ্যাসাগরের ওখানে যেতে হবে, তোমার কাছে যাবো, তোমার কাছে ভিজিট নেবো, আমি আমাকে বিদ্যাসাগর পড়াবো। এবং বিবেকের দংশন শুরু হলো সেখানে, কারণ তার আগে 6 বছর আমি এখানে চাকরি করতে এসেছি। বলে রাখা ভালো, আমার মেদিনীপুর ঠিক আদি নিবাস নয়, আমি মেদিনীপুরের কি বলবো সয়েল সন যাকে বলে ভূমিপুত্র, সেটাও আমি নই। আমি বীরভূমের লোক। মেদিনীপুর আমার আসা চাকরি সূত্রে। তো এই 6 বছর আগে এসেছি, তখন আমার মেদিনীপুর বীরসিংহ গ্রাম যাওয়া হয়। 2016 সালে আর একটা সুযোগ এলো আমার কাছে। আমারই এক ছাত্র বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর 1853 সালে একটা স্কুল নির্মাণ করেছিলেন তার মায়ের নামে। সেই স্কুলটা এখনো বহাল। মাঝখানে যদিও বিভিন্ন কারণে, বিশেষ করে বন্যার সময় আশ্বিনের প্রচন্ড ঝড়ে এবং জলে বিদ্যালয়টি একসময় 1975 সালে মানে ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে বিদ্যাসাগর মৃত্যুর আগে আবার এটা পুনরুদ্ধার শুরু করে। তো সেই স্কুলের একজন শিক্ষক, কিন্তু ভাগ্যক্রমে আমাদের বিএড কলেজে সে পড়েছে। তো সে আমাকে বললো, স্যার আপনাকে বিদ্যাসাগরের মৃত্যুদিন ওখানে খুব হঠাৎ করে পালন হয় 29শে জুলাই, আপনাকে আসতে হবে এবং আপনাকে বলতে হবে। তো খুব দুর্ভাগ্য আমার যে আমি সেই সময় দেশে ছিলাম না, আমি ইতালিতে ছিলাম। তো আমাকে আমি বললাম, দেখো এটা তো সম্ভব নয়, কারণ আমি ইতালিতে আছি, আমি বিদ্যাসাগরের বই পাবো না, বাংলা বই পাবো না। আমি একদম অন্য কাজে গেছি, অন্য ধরনের কাজ, পুরোটাই ফিজিক্স। তো সেখানে এসি 29 তারিখে আমি সকালবেলাতে আমি ইন্ডিয়া পৌঁছাবো। এবার 29 তারিখে ওই যে প্রোগ্রাম আছে, যে তুমি দেবাশিস তুমি এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দিও। সুভাষিস বাদ দিয়ে দাও। না স্যার, আপনি আমার কোনো অসুবিধা নেই, আপনাকে আমি এয়ারপোর্ট থেকেই দিয়ে দিই। তো আমার আর জাহাজ এয়ারপোর্ট থেকে আমি উঠি। তারপরে আমার ফিরে এসে আমি আবার আমাকে কথা রাখতে যেতে হয়। কিন্তু মানে নিতান্তই কাকে পড়ে যাকে বলে বিদ্যাসাগরকে চেনা। ওখানে গিয়ে যেটা হলো, ওখানে গিয়ে আমি ছাড়াও আরেকজন এসেছিলেন যিনি বিদ্যাসাগরের রীতিমতো গবেষণা করেন, এখনো করে চলছেন। স্পেশালি বিদ্যাসাগর বলবো না, উনার মূলত গবেষণার বিষয় ছিল ঊনবিংশ শতাব্দী বাংলা, 19 শতকে নিয়ে তিনি কাজ করেছেন, এখনো করে চলেছেন। পরে দেবেন ঠাকুর নিয়ে কাজ করেছেন। উনি আমাকে বললেন যে বিশ্বজিৎ, আমি একটা বই করতে চাই, তো আমি আই নিড ইওর হেল্প। তো আমি বললাম, দেখুন বিদ্যাসাগর আমার মানে রক্তে নেই, হাতে নেই, পড়াশোনাতে নেই, মানে কোথাও নেই। আর আমি চাকরি করতে এসে বিদ্যাসাগরের আলা নিতান্ত মাধ্যমে ছাত্রের জন্য আমাকে আসতে হয়েছে। তো আমি কোথায় পারবো। তো উনি আমাকে বলে, না তোমাকে পাঠাতে হবে, আমি সব ব্যবস্থা করবো, যে তুমি আমাকে ডাটা দেবে আর কি বিদ্যাসাগর। সেই উনার পরামর্শেই আমার বিদ্যাসাগরে একটু ঢোকা। কিন্তু আবার বলে রাখি, এই ঢোকাটা সেই ঢোকা নয়। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, মানে প্রাঙ্গণের ধার অবধি পৌঁছেছি, ভেতর ঢুকতে পারি। আবার পুনরায় কি বলবো, যে ওই কি বলবো, মানে অনুরোধ যাকে বলবো, মানে অনুরোধের ঢেকি গিলতে না পেরে আবার বিদ্যাসাগর নিয়ে আলোচনার জন্য আমার আশা। আমি আবার বলি, পরিশেষে আমার যেটুকু বলা হলো তার মধ্যে থেকে একটা জিনিস পরিষ্কার, বিদ্যাসাগরের ব্যাপারটা। কারণ বিদ্যাসাগর সেই সময় এতটা জনপ্রিয় হয়েছিলেন, বিদ্যাসাগরকে শুধু একবার দেখার জন্য গ্রামে গঞ্জে ভিড়ের পর ভিড়। আমরা জানেন না জানি না, বিদ্যাসাগরের মৃত্যুর পরে যখন তার স্মরণ সভা হয়, সেখানে 2000 ছেলে ওই হলে গেছে। মানে সেই সময় গ্রামে বিদ্যাসাগর এতটাই নাম। ভাবুন, সেই সময় মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না। তা সত্ত্বেও কিরকম ভাবে বিদ্যাসাগর কেমন ভাবে আমাদের সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছিলেন এবং আমাদের হিসেল ঘরে ঢুকে গেছিলেন, সেটা সত্যি আমাদের চিন্তার ব্যাপার এবং আমাদের ভাবনার বিষয়। এখন আমাদের ভাবতে ইচ্ছা করে। এনিওয়ে, সেরকম বিদ্যাসাগরকে যখন যারা দেখছেন, বিদ্যাসাগর নাম শুনে দেখতে আসতেন, তারা যতটা হতাশ হতেন, কারণ বিদ্যাসাগর সুদর্শন ছিলেন না। মানে একটু অপেক্ষাকৃত অন্যান্য বাঙালিদের তুলনায় তিনি খর্বকায় এবং গুন্ডন, মাথাটা প্রায় অর্ধেক মোড়া, অনেকটা উড়িয়া ব্রাহ্মণ যেমন দেখতে হয় সেরকম ভাবে, অনেকটা উন্নত কপাল। তো এই বিদ্যাসাগরকে দেখার পর তারা যে হতাশ হতেন, এক্স্যাক্টলি আপনারা যদি ভাবেন যে আমি আজকের বক্তৃতা থেকে অনেক কিছু শুনবো, তাহলে হয়তো হতাশ হলেও হতে পারে। কারণ আমি সত্যিকারে আমি ওই আবার সে বলবো, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, হয়তো ঘরের ভেতর ঢোকা না হতো। এখন প্রশ্ন আসে, একটা লোক মারা যায়,
মৃত্যু আমাদের চরম সত্য, সবাই এসেছেন, সবাই মৃত্যু হবে। হ্যাঁ, যদি আমরা আজকে যাদেরকে ভগবান বলি তারাও কিন্তু মৃত্যুবরণ করেছেন। শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেছেন, যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, শ্রী চৈতন্য মৃত্যুবরণ করেছেন। মানুষকে যারা ঈশ্বর করেছে, তো আমাদের মাটির ঈশ্বর তিনি এসেছেন, তিনি গেছেন, তো কালের নিয়মে গেছেন। কিন্তু যার জন্মের 200 বছর পর খুব কম জনের সৌভাগ্য হয় তাকে স্মরণ, লোকে তাকে স্মরণ করছে। বিদ্যাসাগর এমন একটা ব্যক্তিত্ব, কিন্তু 200 বছর পরও আমাদের মনে হচ্ছে না, আমাদের বিদ্যাসাগরের কথা ভেবে দেখা দরকার। কিন্তু বিদ্যাসাগর যতটা সম্মান পাওয়ার কথা ছিল, আমরা বাঙালি, আমাদের দায়িত্ব বেশি, কারণ তিনি আমাদের লোক প্রথমে, তারপরে ভারতের লোক, তারপরে বিশ্বের লোক। আমরা বিদ্যাসাগরকে সেই সম্মানটা ফিরিয়ে দিতে পারি। বহুদিন পর আমরা আবার উঠে পড়ে লেগেছি যে বিদ্যাসাগরকে আমাদের জানতে হবে, বিদ্যাসাগরের ভাবনা আমাদের ভাবতে হবে, বিদ্যাসাগরের পথে আমাদের চলতে হবে। কেন বিদ্যাসাগরকে 200 বছর আমরা প্রায় ভুলেছিলাম? কেন 200 বছর পর সরকারি উদ্যোগ নিতে হলো যে প্রত্যেক স্কুলে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন করতে হবে, বিদ্যাসাগরকে স্মরণ করতে হবে? কেন সব ইনস্টিটিউট, সব শিক্ষা প্রতিষ্ঠান সবাই চলে এলো আমার বিদ্যাসাগরের কথা ভাবতে? কেন এতদিন ভুলেছিলাম? ভুলে থাকারই কথা। তার কারণ বিদ্যাসাগর কাউকেই রেয়াত করেনি। কথাটা আবার বলি, বিদ্যাসাগর কাউকেই রেয়াত করেনি। প্রবল হিন্দুবাদী যারা এখনো আমরা মনে করি সবই ব্যাদে আছে, বিদ্যাসাগর তাদেরকেও বলেছেন। তিনি বলেছেন যে দেখো, সাংখ্য এন্ড বেদান্ত আর the false system of philosophy is no more in dispute. অর্থাৎ সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন আর কিছুই না, ভুলে ভরা একটা দর্শন মাত্র। অর্থাৎ প্রবল হিন্দুবাদী আমরা যারা মনে করি সবই আমাদের আগে ছিল, সেই মেঘনাথ সাহার কথাটা মাথায় যখন রাখি যে সবই ব্যাদে আছে, তাদেরকেও তিনি বলছেন এর মধ্যে কিছু নেই। কারণ সাংখ্য দর্শন, বেদান্ত দর্শনে যেখানে বলা হচ্ছে যে পরমাত্মাই সত্য, বাকি সব মিথ্যা, তিনি বিশ্বাস করছেন না। তিনি বলছেন দেখো, আমাদের কাজের মধ্যে ঈশ্বর। ঈশ্বরচন্দ্র নিয়ে প্রচন্ড রকম কনফিউশন হয়, কনফিউশনটা অনেক জায়গাতে আসে। আর কি বলছেন, যখন ইংরেজরা ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য ভাবলেন যে ভারতের যে প্রাচীন দর্শনের যে পুঁথি আছে তাদেরকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করে হোক, ওরা বিশ্বে ছড়িয়ে দেওয়া হোক, ঈশ্বরচন্দ্র বললেন না। ঈশ্বরচন্দ্র রিকোয়েস্ট করলেন আপনি দর্শন অনুবাদ করুন, আপনি অনুবাদ করছেন। বলে দেখুন, এই যে পুরনো পুঁথিপত্রগুলো, এইগুলো শুধু দুর্বোধ্য বলে লোকে আমি অনুবাদ করছি না তা নয়, এর মধ্যে অ্যাকচুয়ালি সারবত্তা নেই, এর মধ্যে কিছু নেই। মানুষকে শুধু ভুলিয়ে রাখা, অ্যাকচুয়ালি এই যে ঈশ্বরের কথা বলে ভুলিয়ে রাখা, মানুষের সেবা থেকে ভুলিয়ে রাখা, এটা একটা প্রয়াস মাত্র। এরকম তিনি ছাড়ছেন। তাহলে এবং এই বিদ্যাসাগর চরম একা বিদ্যাসাগর, একাকী মানুষ বিদ্যাসাগর জীবনে ব্যর্থ। কেন মানুষ 200 বছর ভুলবে? এমনি ভুলে থাকে? বিদ্যাসাগর তার জীবন দশায় কোনো কিছুই করতে পারে না, বিদ্যাসাগর পারেনি। বিদ্যাসাগর হ্যাঁ করেছিলেন, তিনি বিধবা বিবাহের আইন প্রবর্তন করেছিলেন বটে, কিন্তু বলুন তো সেই আইনে কতটুকু উপকার হয়েছে? শুধুমাত্র কতগুলো এলিট ক্লাস ছাড়া সমাজের কতজন এই আইনের সুবিধা পেয়েছিল? আজকে তার মৃত্যু জন্মের 202 বছর পরেও, 201 বছর পরেও এখনো কেমন আছেন আমাদের বিধবারা? সত্যি কি হালটা খুব একটা চেঞ্জ হয়েছে? সব বিধবাদের আমরা আবার তাকে পুনর্বাসন করতে পেরেছি, তাকে আমরা সমাজের মূল স্রোতে আনতে পেরেছি? পারি। অর্থাৎ আইন হয়েছে মাত্র,
সেইটার ফলপ্রসূ খুব যে বিরাট হয়েছে, কারণ আমরা বিদ্যাসাগর চলে যাওয়ার পর তার দায়ভার আমরা মাথায় নিতে পারি। তিনি পারেননি, আরো অনেক কিছু পারেননি। তিনি পারেননি তার জীবদ্দশায় বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো আইন করে যেতে পারেননি। তিনি আজকে যদি আমরা দেখি এই যে আইন মানে বাল্য বিবাহ নিয়ে তার যে চরম প্রতিবাদ, আইন প্রবর্তনের যে চেষ্টা, নিজের মাস্টারমশাইকে যে ত্যাগ, মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাই যখন একটা বালিকা বধূকে বিবাহ করেছিল বলে যে আপনার মুখ দর্শন করবো না, যার কাছে তিনি করেছেন। এই যে এত কিছু যে প্রতিবাদ, এত প্রচেষ্টা, এত কিছুর মধ্যেও বিদ্যাসাগর সেটা আইন প্রবর্তন করতে পারলেন না, তাকে না করেই চলে যেতে হলো। তিনি পারেননি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে। হ্যাঁ, তিনি চেষ্টা করেছেন, সিলেবাসে ঢুকেছে, ব্যাচের পর ব্যাচ পড়ে যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম, কিন্তু সত্যি কি তিনি তাদের মগজে ঢোকাতে পেরেছেন? আমাদের পেরেছেন মগজে ঢোকাতে বিদ্যাসাগর? তিনি যা চেয়েছিলেন, বাংলা ভাষাকে যে নতুন রূপদান, সংস্কৃতিকে টেনে রিলিকে দোতলার ঘরে বসিয়ে চিলেকোঠায় যে বাংলা ভাষার যে একটা কি বলবো যে নবজাগরণ তৈরি করার ওই সৃষ্টি বললেন তিনি প্রথম শিল্পী হচ্ছে বাংলা ভাষা। সেই যে প্রচেষ্টা, সেই এখনো আমরা সত্যিকার বাংলা ভাষাকে ভালোবাসি তো? আমি তো মনে হয় না। আমার যত ছাত্রছাত্রী হয় তাদের ছেলে মেয়েদের সবাইকে দেখি, সবাই হচ্ছে ইংরাজি মিডিয়াম স্কুলে, হচ্ছে সবাই আমার ইংরাজির পেছনে ছুটছি। তিনি পেরেছেন, তার মানে তার যে শিক্ষা ভাবনা, শিক্ষা ধারণা, সেটা এসেছে আমাদের পাঠ্যক্রমে, কিন্তু মগজ অব্দি পৌঁছায় নাই। এবং শুধু এক বছর নয়, প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু এত কিছু না পারার মধ্যেও তিনি যে এই কিছু লোক আছে, এখনো আছেন বলেই আগে বিদ্যাসাগরকে নিয়ে ভাবতে শুরু করেছি, যারা বিদ্যাসাগরের মশালটা নিয়ে এগোবার চেষ্টা করছেন এবং সচেতন ভাবে এবং জোরের সাথে করছেন। তার কারণ বিদ্যাসাগর কিছু না পারলেও এই যে অচলায়তন, সে তার অচলায়তনের দরজা ভাঙতে না পারলেও তিনি এমন একটা পেরেক ঠুকেছেন, এবং পেরেক ঠোকার পর ওখানে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতটা নিরাময় করার মতো নয়। অর্থাৎ তিনি অচলায়তন ভাঙতে না পারলেও তিনি সেখানে তিনি ভাঙন ঘটিয়ে গেছেন, এবং সেই ভাঙনের সেই যে ব্যাটনটা, সেই যে মশালটা এখনো কিছু লোক এগিয়ে আছেন। হ্যাঁ, বিদ্যাসাগর সবাই বিদ্যাসাগরকে কেনা, তিনি অসম্ভব বিদ্বান একটা মানুষ, কিন্তু অবাক কাণ্ড, তিনি কোথাও বড় বড় কথা লেখেননি। আমরা যখন বড় বড় কথা লিখি তখন একটা কোট আনকোট ঢুকিয়ে দিলে পারে আমাদের বিরাট কিছু লিখবে। কঠিন বাংলা ভাষা ইউজ করার জন্য বিদ্যাসাগরের কোনো কথা পাবেন না যেটা আমরা ঢুকিয়ে দিলে পরে আনন্দে বলতে পারি, হ্যাঁ, নিশ্চিন্ত হতে পারি। যেমন আমরা রবীন্দ্রনাথকে বহু ক্ষেত্রে বলি, যেখান থেকে রবীন্দ্রনাথের শব্দ বাক্য আমরা যেখানে সেখানে ঢুকে দিই, আমরা বিদ্যাসাগরের ক্ষেত্রে পারি না। অর্থাৎ তিনি সেই সময়ের এত পণ্ডিত মানুষ হওয়া সত্ত্বেও কোনো বড় কথা বলেননি, কোনো বড় বড় কথা তার নেই, কিন্তু বলেছেন। যেটুকু বলেছেন তার মধ্যে কিন্তু, যদি, নয়তো, হতবা, তথাপি এর মধ্যে কিছু নেই। তিনি যেটা বলেছেন একদম সার মর্ম হয়ে, হ্যাঁ, এখনো আছে। শুধু বলেছেন নয়, রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন না, আমরা যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, হচ্ছে যাহা বলি তাহা মানি না। বিদ্যাসাগর ক্ষেত্রে একদম তিনি যেগুলো বলেছেন সেগুলো নিজের জীবন দিয়ে পালন করেছেন। বলেছেন যে আমি দেশাচারের দাস নই, নিজের কর্তব্য রক্ষার জন্য যদি আমার আত্মীয় স্বজনকে পরিত্যাগ করতে হয়, আমি পরিত্যাগ করতে প্রস্তুত, এবং করেছেন। কর্তব্য পালনের জন্য তার নিজের, আমরা বিদ্যাসাগরের মায়ের গল্প জানি, সে এটা মিথ হয়ে গেছে। বিদ্যাসাগর মায়ের জন্য দামোদর নদী, হ্যাঁ, সাঁতার কেটে চলে এসেছেন, এটা মিথ। ঘটনা সত্য না হলেও এটা মিথ হয়ে গেছে।
কিন্তু সেই মাকেও তিনি পরিত্যাগ করছেন 1869 সালের পর। যে জন্মভিটে যার জন্য বিদ্যাসাগর আকুল নয়নে কাঁদতেন, যে জন্মভিটের জন্য, সে বিস্তীর্ণ গ্রাম জীবনের শেষ 22 বছর পৌঁছান যান না। ভাই ত্যাগ করেছেন, পুত্র ত্যাগ করেছেন, পুত্রের মুখ দর্শন করেননি, পুত্রকে বঞ্চিত করেছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক চলে গেছে, বন্ধু বিয়োগ হয়েছে। মদন মোহন তর্কালঙ্কার তার অভিন্ন হৃদয় বন্ধু, সে বন্ধুকে পর্যন্ত ত্যাগ করেছেন, মাকে ত্যাগ করেছেন, পত্নীকে ত্যাগ করেছেন, পুত্রকে ত্যাগ করতে হয়েছে, সবাই ত্যাগ করেছেন শুধুমাত্র কর্তব্য পালনের জন্য। ওই যে বিদ্যাসাগর, তিনি বড় বড় কথা বলেন না, কিন্তু যেটুকু বলেন সেটুকু তিনি করেছেন। আমরা মায়ের গল্প বলি এই প্রসঙ্গে চলে এলো। 1869 সাল, বিদ্যাসাগর গ্রামে আসছেন একটা বিধবা বিবাহ উপলক্ষে। বিয়ে হচ্ছে মুচিরাম, মুচিরাম বাবু বিয়ে হচ্ছে। মুচিরাম বাবু কোথাকার লোক? ক্ষীরপায়ের লোক, কিন্তু বীরসিংহ গ্রামে হালদারদের ধর্মপুত্র। বিদ্যাসাগর আমন্ত্রিত হইলেন বিধবা বিবাহ অনুষ্ঠানে। মুচিরাম বাবুর বিয়ে হচ্ছে এক বিধবার সঙ্গে, মনমোহিনী দেবী। গ্রামের হালদাররা একজোট মিলে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেলেন, বললেন যে তারা এই বিয়ে চান না, এই বিয়ে বন্ধ করতে হবে। কেন জানি না, বিদ্যাসাগর রাজি হলেন, কথা দিলেন। কেন কথা দিলেন কোথাও উত্তর পাওয়া যায় না। কেন বিদ্যাসাগর এই বললেন যে ঠিক আছে বিয়ে হবে না, সে উত্তর আমরা জানি না, কেউই জানে না, কারণ কোথাও লেখা নেই, কোথাও এই তথ্য পাওয়া যায় না। কিন্তু বিদ্যাসাগর রাজি হলেন, ঠিক আছে বিয়ে হবে না। সবকিছু বলে বিদ্যাসাগর খেয়ে দিয়ে ঘুমোতে গেলেন। বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ ছাপিয়ে আর একটা আওয়াজ জোরালো হলো ভোরের দিকে, শাঁখের আওয়াজ। বিদ্যাসাগর বাইরে এসে বসে আছেন, হুঁকো টানছেন, পাশ দিয়ে একটা লোক বেরোচ্ছিল। বিদ্যাসাগর বলছে কিসের আওয়াজ? বলে কত মশাই আপনি জানেন না, আজ তো বিয়ে হয়ে গেল মুচিরাম। বিদ্যাসাগর অবাক। বিদ্যাসাগর যখন লেগে যেতেন, তিনি জোরে জোরে তিনি তামুক খেলেন, তামুক মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্ষমা চাচ্ছেন। বিদ্যাসাগর অবাক, তিনি জানেন যে বিয়ে হচ্ছে না, তিনি কথা দিয়ে দিয়েছেন। কিন্তু বিদ্যাসাগর ঘুমিয়ে যাওয়ার পর তার ছেলে, তার স্ত্রী, তার মা, তার ভাই, তাদের সমর্থনে মুচিরাম বাবু হয়ে গেল। বিদ্যাসাগর কথা ভেঙে গেল, বিদ্যাসাগর কথা রাখতে পারলেন না। বিদ্যাসাগর যাওয়ার জন্য প্রস্তুত। এবং 69 সালের পর থেকে তিনি প্রায় 22 বছর বেঁচে ছিলেন। বিদ্যাসাগর সবকিছু গুছিয়ে নিলেন, বলে আমি এই গ্রাম পরিত্যাগ করলাম। তার জীবন দশায় তিনি একবারের জন্য আর ফিরে আসেননি বীরসিংহ গ্রামে। একদম মৃত্যুর আগে তিনি তার ভাইকে লিখেছিলেন শম্ভুচন্দ্রকে একবার গ্রাম যাবার কথা, কিন্তু সে যাওয়া আর হয়ে ওঠেনি। বিদ্যাসাগর আর ফিরলেন না বীরসিংহ গ্রাম। অর্থাৎ কথা রাখার জন্য তিনি তার গ্রামকে পরিত্যাগ করেছেন, স্ত্রী সংসর্গ ত্যাগ করেছেন, মাকে ত্যাগ করেছেন। মা কাঁদছেন, লিখলেন, শম্ভুচন্দ্র লিখছেন দাদাকে, দাদা আপনি আসুন। মা বলছেন কষ্ট পাচ্ছেন। ঈশ্বরচন্দ্র বলল যে আমি তাহাদের সুখের কোনো ব্যাঘাত ঘটাই না, আমি যাব না, আমার জন্য যেন তাহারা আমার কষ্ট পায়। বিদ্যাসাগর ফিরলেন। 1901 বছর পর বিদ্যাসাগর তার মাকে পাঠিয়ে দিলেন কাশী বাবার কাছে। বাবা একদিন চলে গেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। 71 সালে পরের বছরই কলেরায় তার মার মৃত্যু হয়। বিদ্যাসাগর সেই মাকেও ত্যাগ করেছেন। 1975 সাল, কি অদ্ভুত মানুষ ভাবুন। একটা লোক 1820 সালে জন্মাচ্ছে, 1891 সালে তার মৃত্যু, মাত্র 71টা বছর। আমরা ভাবছি 71টা বছর, কিন্তু অনেকটা সময়। আমি এই প্রসঙ্গে সবসময় একটা উদাহরণ দিই। নাজিম হিকমাত একজন তুরস্কের কবি, খুব অসাধারণ কবি। তিনি জীবনের 10-16টা বছর তিনি জেলে কাটিয়েছেন কোন একটা কারণ, দুর্বিপাক। কিন্তু জেলে বসে বসে তিনি কবিতা লিখেছেন। তার সময় সম্বন্ধে একটা অদ্ভুত কবিতা আছে তার। কবিতাটা এরকম ভাবে, এই তো কবে জেলে এলুম, দেখতে দেখতে 10টা বসন্ত পেরিয়ে গেল। অর্থাৎ 10 বছরের মাথায় তিনি কবিতাটা লিখছেন। ঠিক তারপরে
পৃথিবীকে জিজ্ঞেস করো, বলবে কণা মাত্র কাল। অর্থাৎ পৃথিবীর এই ঘূর্ণনের সাপেক্ষে কোটি কোটি বছর ধরে পৃথিবী পরিভ্রমণ করছে সূর্যের চারিদিকে, তার কাছে 10টা বছর কিছুই না। অর্থাৎ কণা মাত্র, অণু মাত্র কাল তার কাছে। আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো আমার মূল্যবান 10টা বছর। যেদিন জেলে এলুম, সাথে একটা পেন্সিল সঙ্গে করে নিয়ে এসেছিল। এক সপ্তাহে পেন্সিলটা খুইয়ে গেল। আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো এক সপ্তাহ বই তো নয়, কারণ আমরা যদি 60, 70, 80 বছর বাঁচি, আমরা অনেকগুলো সপ্তাহ পাই। এক বছর মানে 52 সপ্তাহ। যে সপ্তাহ যদি আমরা 70 বছর বাঁচি, 52 × 70 এতগুলো সপ্তাহ। তার কাছে এক সপ্তাহ কোনো ব্যাপারই নয়। কিন্তু পেন্সিলকে জিজ্ঞেস করো, বলবে আমার সারাটা জীবন। অর্থাৎ এই পেন্সিলের কাছে ওইটাই গোটা জীবন তার কাছে। তো এই 70 বছর আবার ফিরে আসছে সেই জায়গাতে। হ্যাঁ, আমি সেই সময়ের উদাহরণ দিলাম। 70 বছর কিছু না, কিন্তু বিদ্যাসাগরের কাছে 70টা বছর অনেক অনন্তকাল। এই 70 বছর মাত্র 70 বছর পৃথিবীর নিরিখে কিছুই না। আমরা অনেকেই 70 বছর বাজি, অনেকে 80 বছর, অনেক আমরা জানি বুদ্ধদেব 80 বছর বেঁচেছিলেন, রবীন্দ্রনাথ 80 বছর বেঁচেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ বা বুদ্ধদেবের থেকেও 10 বছর কম বেঁচেছেন প্রায় বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর 70টা বছরে কি অনন্ত কাজ করে গেছে। আমরা আবার খুলে দেখি যে একটা লোক 71 বছর জন্মাচ্ছেন, কিন্তু চাকরি ছাড়ছেন 38 বছর বয়সে। বিদ্যাসাগরের জীবন যদি আপনি ব্যাখ্যা করেন, যাকে দুটো ফেজ আছে, একটা উত্থানের ফেজ, একটা অবতরণের ফেজ। উত্থান মানে জন্ম থেকে আমি যদি 20 সাল থেকে ধরি, 1858 সাল যখন তার 38 বছর বয়স, কি অসাধারণ কাজ করে গেছেন এবং আস্তে 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 একটা তার কি বলবো যে উন্নতির চরম শিখরে পৌঁছেছেন। সেই বিদ্যাসাগর 58 সালে বেকার হয়ে চাকরি ছেড়েছেন, প্রধান উদ্যোগের পদ ছেড়ে দিলেন। তারপরেও বিদ্যাসাগর বেঁচে আছেন, 32টা বছর বেঁচে আছেন, কিন্তু কোনো চাকরি নেই, কোনো রোজগার নেই। হ্যাঁ, রোজগার একদম নেই, আমি ছেড়ে নয়, পরে আসলাম কোথায় সেই রোজগারটা ছিল, কিন্তু চাকরি ছেড়ে দিচ্ছেন। এবং তার এই যে 32 বছর বড় একাকী বিদ্যাসাগর, যাদেরকে ভরসা করেছেন সবাই তার চলে গেছে। মুখে বলা খুব সহজ। বিদ্যাসাগর যখন মানে বাল্য বিধবা বিবাহ চালু করেন, অনেকেই সমাজের পরিগণিত লোক যারা আছে আমরা জানি, তারা সবাই ছিলেন সঙ্গে। বলছেন বিদ্যাসাগর ঠিক আছে তুমি করো, আমরা টাকা দেবো, আমরা লোক দেবো। বিদ্যাসাগর এগিয়েছিলেন তাদের কথা শুনে। বড় দুঃখ পেয়েছেন, সবাই ছেড়ে চলে গেছে। বলা বড় সহজ। আমরা মহর্ষির কথা যদি বলি, আমরা জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক ক্ষেত্রেই বিদ্যাসাগরকে সাহায্য করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রচুর অনুষ্ঠানে, বিধবা অনুষ্ঠানে মহর্ষি ছিলেন বিদ্যাসাগর। মহর্ষি প্রায় কন্টেম্পোরারি বিদ্যাসাগর ছিলেন তারা। কিন্তু উপকার করা, সমাজ সংস্কার করা বাইরে থেকে যতটা সহজ, ভিতরে নিজের হলে ঠিক ততটাই কঠিন। মহর্ষির চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের একমাত্র ছেলে বলেন্দ্রনাথ খুব অল্প বয়সে মারা যায়, এবং বলেন্দ্রনাথের স্ত্রী সাহানা দেবী 12 বছর বয়সে বিধবা হয়। কিন্তু সেই সাহানা দেবীর যার বাবা মা যখন বিধবা চেষ্টা করে, পুনর্বিবাহের চেষ্টা করে, মহর্ষি কাকে পাঠাচ্ছেন? মহর্ষি পাঠাচ্ছে রবীন্দ্রনাথকে, যে তার বাবাকে বুঝিয়ে বলো যেন এই বিয়ে রুখতে হবে। অর্থাৎ বাড়ি থেকে সাহায্য করা সহজ, নিজের বাড়িতে বিধবাটির বিবাহ দেওয়া যায়। এবং ঠাকুর পরিবারে এই যে সাপমুক্তি, এই যে সাপমুক্তি করলেন কখন? রবীন্দ্রনাথ বড় হয়ে নিজের ক্ষেত্রে নিজের ছেলে রবীন্দ্রনাথের বিয়ে দিচ্ছেন এক বিধবা প্রতিমা দেবীর সঙ্গে। এবং প্রতিমা দেবী খুব আমরা জানি একদম রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তার সেবা করেছেন। তো এই যে ঠাকুর বাড়ি যারা প্রথম থেকেই তার পাশে ছিল, আর্থিক সাহায্য করেছে, কিন্তু যখন আমরা আবার সমাজ সংস্কারের কথা বলছি তখন তারাই পিছিয়ে গেছে, তারাই বাধা দিয়েছে। এবং রবীন্দ্রনাথ না থাকলে তার সাবমুক্তি ঘটতো না। রবীন্দ্রনাথ সাবমুক্তি ঘটাচ্ছেন বহু পরে, at least 50 years, up to 50 years, 50 বছর পর তার নিজের ছেলে রবি ঠাকুরের বিয়ে দিচ্ছেন প্রতিমা দেবী নিজের বিধবা। তাহলে এত সহজ জিনিস নয়। এবং অনেক আত্মীয়, অনেকজন এবং বিদ্যাসাগর সেখানে ঠকিয়েছেন বলেছে ঠিক আছে আমি বিয়ে করবো, টাকা নিয়েছেন, বারবার টাকা নিয়েছেন, কিন্তু আলটিমেট বিয়ে করেন, সমাজের দোহাই দিকে পিছিয়ে গেছেন। বিদ্যাসাগর বিরক্ত,
80,000 টাকা তার খরচা হয়ে গেছে 150 জনের বিধবাদের বিয়ে দিতে, এবং 80,000 টাকা আজকের দিনের 80,000 টাকা নয়, তৎকালীন 80,000 টাকা। ভাবুন কত টাকা আগে দিতে হয়েছে। কিন্তু অনেকে প্রতারিত, লাস্টে বাধ্য হয়ে তিনি বলছেন তার বন্ধুকে, দুর্গাপদ বন্দ্যোপাধ্যায়কে, যে এরকম জানলে আমি আসতাম না, আমি আর কাউকে বিশ্বাস করি। যে যারা আমার পাশে ছিল, যারা বলছিল ঠিক আছে আমরা আছি, তারা কেউ কাজের সময় নেই, বরঞ্চ আমার কাছে টাকা নিয়ে চলে গেছে। বিদ্যাসাগর নিঃস্ব হয়ে বিভিন্ন ভাবে নিঃস্ব হচ্ছে, এবং এমন নিঃস্ব হয়েছে তার স্বাদের জিনিসটা তাকে বিক্রি করে দিতে হচ্ছে। কেউ তাকে ছাড়েনি, না ভাই ছেড়েছে, না ছেলে ছেড়েছে, ভাই প্রতারিত করেছে, ছেলে প্রতারিত করেছে, বন্ধুরা প্রতারিত করেছে, সমাজ প্রতারিত করেছে, আমরা সবাই। সেই সময় বাংলাদেশে এমন কোন লোক ছিল না পরিচিত যারা আমাদের উঁচু থেকে, যারা বিদ্যাসাগরের কোনো না কোনো ভাবে বিদ্যাসাগর কাছ থেকে উপকার নিয়েছিল। কিন্তু কেউ বিদ্যাসাগর বড় একা, বিদ্যাসাগর বড় একা। সেই সময় লোক দরকার ছিল আর একজনের বিদ্যাসাগরের পাশে দাঁড়ানো। বিদ্যাসাগর যেটা করতে, কেন বিদ্যাসাগরকে আমরা 200 বছর ভুলে আছি, তার একটাই কারণ জানেন, বিদ্যাসাগর যে মশালটা জ্বালিয়েছিলেন, সেই মশালটা, ব্যাটনটা অন্য প্রজন্মের হাতে তুলে দিতে পারেন। বিদ্যাসাগর একজনকে চিনতে পারে। বিদ্যাসাগর স্কুল খুললেন, মেট্রোপলিটন স্কুল, সেই স্কুলে চাকরি করেছেন আমাদের স্বামী বিবেকানন্দ, নরেন ঠাকুর। নরেন ঠাকুর তখন দিতে পারছেন না, বিদ্যাসাগর তাকে চাকরি দিয়েছেন, কিন্তু নরেন ঠাকুর তখন নিরাসক্ত মন, তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন, এখানে থাকবেন না রামকৃষ্ণর কাছে। রামকৃষ্ণ তখন তাকে ধরতে পারেনি, নরেন ঠাকুরকে তিনি চাকরি থেকে ত্যাগ করলেন। নরেন এসে ক্লাস করতো না, সারাদিন ওইসব গল্প করতো, হ্যাঁ সারাদিন ওই যে বিভিন্ন রকম গল্প গুজব করে ক্লাস ফাঁকি দিত, নরেন্দ্র ত্যাগ করলেন। বিদ্যাসাগর নরেন তখন কিন্তু ফাঁকা ছিল, রামকৃষ্ণ পরিপূর্ণভাবে তাকে ধরতে পারেনি। বিদ্যাসাগর যদি পারতেন, আর নরেন ছিল স্বভাব নেতা, স্বামী বিবেকানন্দ যেখানেই গেছেন, খেলার মাঠ, স্কুল, হ্যাঁ আশ্রম, হ্যাঁ আগ্রা, সেখানে বিদ্যাসাগর নরেন ঠাকুর ছিলেন নেতা, নরেন দত্ত ছিলেন নেতা। বিদ্যাসাগর এই ভুলটা করে ফেলেছিলেন, বিদ্যাসাগর বাটনটা ধরিয়ে দেওয়ার মতো লোক পাননি, আর আমরা সাধারণ বাঙালি তাকে সবসময় প্রতারণা করে গেছি। আর তার এই বাটনটা ধরে দায়ী ধরায়নি পারেনি বলে, বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরের লোক তৈরি করতে পারেননি বলে আজকে 200 বছর ধরে বিদ্যাসাগর আমাদের কাছে সেই সম্মান করে পাননি যেটা তার বাবার দরকার ছিল। বিদ্যাসাগর কি করেন ভাবুন তো। বিদ্যাসাগরের জীবনী যদি আমরা দেখি, আমি বলছি ছেড়ে যাই না কি, আমি আর একটা উদাহরণ দিই, আর খেয়ে ছেড়ে যাইনি, অভিন্ন হৃদয় বন্ধু। আমরা জানি মদন মোহন তর্কালঙ্কার, হ্যাঁ আমরা সবাই আমরা জানেন, তার নাম শুনেছেন, খুব পরিচিত নাম তার, সেই বিখ্যাত কবিতা দিয়ে আমরা নাম জানি, বাকি সব পরে রাতি পোহাই, বিখ্যাত কবিতা। হ্যাঁ, এবং মদন মোহন তর্কালঙ্কার বিদ্যাসাগর 1829 সালে একসঙ্গে সংস্কৃত কলেজে পড়েছেন, এবং দুজনেই স্কলারশিপ পেতেন একসঙ্গে, অভিন্ন হৃদয় বন্ধু। সেই মদন মোহন তর্কালঙ্কার 1846 সালে বিদ্যাসাগর যখন জয়েন্ট সেক্রেটারি সংস্কৃত কলেজে, সেই সময় সংস্কৃত অধ্যাপকের পদ, সাহিত্য অধ্যাপকের পদ খালি হল। তিনি মদন মোহন তর্কালঙ্কারকে নিয়ে এলেন, তার বন্ধু। তর্কালঙ্কার খুব পণ্ডিত লোক, এবং তর্কালঙ্কারের গুণ ছিল স্বভাব কবি। 1846 সালে রসময় দত্তের সঙ্গে বিদ্যাসাগরের বিরোধিতা, তিনি বিরোধিতা যে কি করে পড়ানো হবে। এই সময় মার্শাল সাহেব বললেন যে কিভাবে পড়ানো হওয়া উচিত, এই নিয়ে একটা খসড়া বানাবা, সেটা সরকারকে জমা দেওয়া হবে, বড়লাট। বিদ্যাসাগর একটা স্ট্রাকচার তৈরি করলেন। তখন সংস্কৃত কলেজে প্রিন্সিপাল পদটি ছিল না, তখন সেক্রেটারি রসময় দত্ত, আর জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ যুগ্ম সম্পাদক, যুগ্ম কথাটা বলবো না, তিনি ছিলেন সহকারী, আমরা বলি হ্যাঁ ডেপুটি সেক্রেটারি, এরকম নাম হবে, সহকারী সম্পাদক ছিলেন বিদ্যাসাগর। রসময় দত্ত বিদ্যাসাগরের কথা শুনলেন, বিদ্যাসাগর রাগ করলেন, প্রচন্ড রাগারাগি হয়ে গেল। আর উনি 1846 সালে তিনি তার পদত্যাগ পত্র দিলেন। পদত্যাগ পত্র প্রথমে গৃহীত হলো না। রসময় দত্ত বললেন যে পদত্যাগের কারণ জানা। বিদ্যাসাগর বললেন যে আমার কথা শুনছেন না, এটা তো লেখা যাবে না, বলে আমি কোনো মতে আমি আপনার সঙ্গে মতানৈক্য হইতে পারছি না, একমত হতে পারছি না, মতানৈক্য হচ্ছে। পদত্যাগ পত্র গৃহীত হল। কিন্তু রসময় দত্ত বিদ্যাসাগরকে ভালোবাসতেন,
তিনি বিচলিত হলেন যে বিদ্যাসাগর এই বয়সে চাকরি ছেড়ে দিচ্ছে, মোটা মাইনের চাকরি, 80 টাকা বেতন ছিল সেই সময় বছর মাসে, 80 টাকা বড় বিরাট, 80 টাকা বেতন মানে অনেক টাকা বেতন সেই সময়। বললেন বিদ্যাসাগর করবে কি? বিদ্যাসাগর বলে আলু পটল বেচে খাবো। আলু পটল বিদ্যাসাগর বেচেছেন, বিদ্যাসাগর বেচলেন, তারপরে সত্যিই বিদ্যাসাগর বেচলেন, কিন্তু আলু পটল না। বিদ্যাসাগর কি বেচলেন? 1847 সালে বন্ধু তর্কালঙ্কার সঙ্গে তিনি একটা ছাপাখানা তৈরি করলেন। আবার বলি, ছাপাখানার ভাবনাটা অবশ্যই কৃতিত্ব যায় মদনমোহন তর্কালঙ্কারের কাছে, তারই ভাবনা ছিল, কিন্তু তার সামর্থ্য ছিল না। তিনি বিদ্যাসাগরকে বললেন, বিদ্যাসাগরের 600 টাকা সামর্থ্য ছিল না, একটা পুরো ছাপাখানা, একটা ছাপা প্রেস মেশিন কেনা হবে, 600 টাকা দরকার। তিনি বন্ধু নীলমাধব বাবুর কাছে গেলেন, 600 টাকা দিলেন, ধার নিলেন, কিন্তু শোধ করবে কি করে? শোধ করার রাস্তা করলেন, মার্শাল সাহেবের কাছে গেলেন বিদ্যাসাগর এবং তর্কালঙ্কার, বলে আপনারা তখন ফোর্ট উইলিয়াম কলেজে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল পড়ানো হতো, কিন্তু সেটা তখনও প্রিন্টেড হতো, কিন্তু সেটা এত ভুলে ভরা। বিদ্যাসাগর বললে আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে অর্ডার করুন, আমরা বই ছাপবো এবং আমরা পরিমার্জিত পরিশোধিত করে ছাপবো। মার্শাল সাহেব রাজি হলেন, 100 কপির অর্ডার হলো, 6 টাকা করে পার কপি। তখনকার দিন 6 টাকা, ভাবুন, 6 টাকা মানে তখনকার দিন বিরাট অনেক টাকা। 100 কপির দাম হলো 600 টাকা। বিদ্যাসাগর খুশি। বিদ্যাসাগরের সঙ্গে সঙ্গে 100 কপি প্রিন্ট ঠিক হলো, যে 100 কপি যাবে সরকার কিনবে, 600 টাকাতে ঋণ শোধ হলো। বাকি যে টাকাটা পাওয়া যাবে অন্য জায়গায় বিক্রি করে, সেই টাকাটা সংস্কৃত প্রেস, নাম দিলেন সংস্কৃত প্রেস অ্যান্ড বুক ডিপোজিটরি, সেই একটা বইয়ের দোকানও পাশাপাশি খুললেন। তো সংস্কৃত প্রেসের উন্নতির জন্য করা ব্যবসা ছিল। এবং 56 সালে একটা স্ট্যাটিস্টিক না হয়, প্রায় 5 লক্ষ বই ছাপা হয়েছিল, তার মধ্যে 90,000 বই শুধুমাত্র সংস্কৃত প্রেস থেকে। এবং এমন ব্যবসা ছিল, বিদ্যাসাগর শুধুমাত্র, আমরা জানি বিদ্যাসাগর মনীষী সংস্কৃত, হি ওয়াজ এ গ্রেট এন্টারপ্রেনার, তিনি বড় ব্যবসায়ী। সেই সময় সংস্কৃত প্রেস থেকে মাসিক ইনকাম ছিল 3,000 টাকা। ভাবুন, 3,000 টাকা কম কথা নয়। 3,000 টাকা সে মাসে ইনকাম করতেন। ইনকাম করেছেন বলেই তো তিনি আর কি পেরেছেন, শুধু ইনকাম করেছেন। আমি পরে আসছি, ইনকাম কথাটা পরে আসবো, এখন শুধু এইটুকু বলে সেই মদনমোহন তর্কালঙ্কার লিখলেন শিশু সাহিত্য, বাংলার প্রাইমারের নবদিগন্ত। তার আগে আমাদের প্রাইমার, বাংলা প্রাইমার, বাংলা ভাষায় প্রাইমার প্রায় হয়নি। শিশু সাহিত্য সেখানেই প্রথম লেখা, বাকি সব পরের রাতি পোহালো, প্রচুর জনপ্রিয় হল। শিশু শিক্ষা 1, শিশু শিক্ষা 2, শিশু শিক্ষা 1847, 49, 53 তিনটে ভাগ বেরিয়ে গেল। রমরমিয়ে চললো সংস্কৃত প্রেস, রমরমিয়ে চলছে। কিন্তু লোকজন বলছে যে সব ভালো, কিন্তু বড্ড বেশি পয়সা নেই, মানে দামই, মানে প্রচুর দাম। সংস্কৃত প্রেস থেকে যে বই বেরোতো তার প্রচুর দাম। বিদ্যাসাগর লিখতে শুরু করলেন, বোধোদয় লিখলেন, বিদ্যাসাগর অনুবাদ করতে শুরু করলেন, সব চলছিল। 1856-55 সাল বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখছেন। তার আগে কিন্তু আমাদের তর্কালঙ্কার সাহেব, মানে মদনমোহন তর্কালঙ্কার, তিনি 3খানা প্রাইমার লিখে ফেলেছেন। অথচ একই প্রেস থেকে বিদ্যাসাগর আরো একটি প্রাইমার যে লিখলেন বর্ণ পরিচয়। এই যে সংস্কৃত প্রেস যখন রমরমিয়ে চলছে, অসাধারণ অভিন্ন হৃদয় বন্ধু যখন এই চলছে, সেই বন্ধুকেও তিনি রাখতে পারছেন। বিদ্যাসাগর একা হয়ে গেলেন। 1856 সাল, 1950 সালের গল্পটা বলি একটু আগে। 1850 সাল তর্কালঙ্কার মুর্শিদাবাদের জজ পণ্ডিতের কাজ পেয়ে সংস্কৃত কলেজ ত্যাগ করলেন, সেই পদটা ফাঁকা হল। বিদ্যাসাগর আবার জয়েন করলেন 1850 সালে। কিছুদিন পরে রসময় দত্ত পদত্যাগ করলেন সংস্কৃত কলেজের সেক্রেটারি। বিদ্যাসাগর 6 মাসের মধ্যেই সংস্কৃত কলেজের সেক্রেটারি হলেন। তারপর অবশ্য সংস্কৃত কলেজের সেক্রেটারি পদটি চলে যায়, নতুন পদ হয় অধ্যক্ষ।
বিদ্যাসাগর অধ্যক্ষ হলেন 1950 সালে। কিন্তু সংস্কৃত প্রেস চলছে, তর্কালঙ্কার চলে গেছেন বহরমপুরে, মুর্শিদাবাদে জজ পণ্ডিত হয়ে তিনি বহরমপুরা কাঁদি করছেন। মাসে মাসে আসেন, এসে তিনি সংস্কৃত কলেজ সংস্কৃত প্রেসে যে মূলধন মুনাফা হয় সেটা ভাগ নিয়ে যান। ভালোই চলছিল, কিন্তু ঈশ্বর বোধহয় দেখলেন, উপরের ঈশ্বর বোধহয় ঠিক ভালো চাইলেন, বন্ধুত্ব টিকলো না, বিদ্যাসাগর রাখতে পারলেন না বন্ধুকে। 1856 সালে দুই বন্ধুর আস্তে আস্তে বিরোধ শুরু হয়ে গেল, এবং বিরোধ এমন হলো শেষকালে কোর্ট অব্দি পৌঁছালো তাদের বিরোধ। 1856 সালে বিদ্যাসাগর অসুস্থ, মদন মোহন এসেছেন কলকাতা, বিদ্যাসাগরের দেখা করতে গেলেন, বিদ্যাসাগর দেখা করলেন না। বিদ্যাসাগর বিরক্ত, প্রচন্ড বিরক্ত। বিদ্যাসাগর তার প্রাণের বন্ধুর সঙ্গে দেখা করলেন না। সিদ্ধান্ত নিলেন যে এই মদনের সঙ্গে কোন রকম সংসর্গ রাখবেন, কোন রকম রাখবেন। বিদ্যাসাগর এটা পারলেন, অভিন্ন হৃদয় বন্ধুকে তিনি ছেড়ে দিতে পারলেন। মদন মোহন তর্কালঙ্কারের জীবনীকার লিখছেন যে আমি যখন জীবনী মদন মোহনের লিখতে যাচ্ছি, বিদ্যাসাগরের দোষ খুঁজতে যাচ্ছি, তখন আমি এমন জিনিস পেয়েছি সেটা লিখলে পরে বিদ্যাসাগরের প্রতি লোকের করুণা শ্রদ্ধা আরো বেড়ে যাবে। বিদ্যাসাগর চান না, তাহলে কেন এই বন্ধুত্ব? একটু আরো পিছিয়ে যায়, যখন সংস্কৃত প্রেস হয়েছে, মদন মোহনের ভগ্নিপতি তখন প্রচন্ড আর্থিক দুরবস্থায় যাচ্ছে। বিদ্যাসাগর তাকে ছাপাখানার সরকার পদে নিযুক্ত করেন, সরকার ম্যানেজার। মদন মোহনে হাতে খালা তিনি মালিক, তার ভগ্নিপতিকে বিদ্যাসাগর তার আর্থিক দুরবস্থার জন্য, মদন মোহনের বোন বিদ্যাসাগরের দাদা, হ্যাঁ তিনি না থাকলে আমি বাকি মানি, আমরা আমাদের চলে গেল। মদন মোহন ঠিক আছে, যতদিন আমি আছি তোমার চিন্তা নেই। তার স্বামীকে ভগ্নিপতি অর্থাৎ মদন মোহনের ভগ্নিপতিকে তিনি ছাপাখানার সরকার পদে নিযুক্ত করলেন। ভগ্নিপতি বাঁচে বেশি বেশি, তার মৃত্যুর পর ভগ্নি এসে বিদ্যাসাগরের পায়ে পায়, দাদা আমাকে বাঁচাও, আমার কেউ নেই, আমি ছেলে নিয়ে কোথায় বসে বসে। বিদ্যাসাগর কথা দিলেন আমি আছি, যতদিন আমি থাকবো, বেঁচে থাকবো, ততদিন 10 টাকা মাসও হারা যাবে আমার ছাপাখানা। মদন মোহন রাজি হলেন, কিন্তু বিদ্যাসাগর প্রচন্ড জেদি, তিনি বললেন না 10 টাকাই থাকে। মদন মোহন চলে গেলেন মুর্শিদাবাদ, না রাজি হয়ে উপায় নাই। কিন্তু কিছুদিন যাওয়ার পরই মদন মোহন লিখলেন, ছাপাখানা থেকে আমার ভাগ হইতে 1 পয়সা যাবে না, অর্থাৎ 5 টাকা ভাগ মদন মোহনে, 5 টাকা বিদ্যাসাগর। সুতরাং এই 5 টাকা তিনি দেবেন, কাকে দিচ্ছেন না? তার ভগ্নিকে, নিজের ভগ্নিকে। ভগ্নি কাঁদতে কাঁদতে চলে গেল বিদ্যাসাগরের কাছে। বিদ্যাসাগর ঠিক আছে, এই 5 টাকা আমি আমার ভাগ হইতে দিতে। বিদ্যাসাগর কথা রাখলেন, কিন্তু মদন মোহনের সঙ্গে ওই চিঠির পর যে 5 টাকা দিতে গেলেন, তারপর বিদ্যাসাগর বিতস্বত্ব পেয়ে গেলেন। এবং প্রাণের বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, যে বন্ধুত্বটা গড়ে উঠেছিল 8 বছর 2 মাস থেকে, জীবনের মধ্যাহ্ন কালে এসে সেই বন্ধুকে ছাড়লেন, বাইরে ছাড়লেন। কারণ মদন মোহন প্রচুর সম্পত্তি করেছিলেন, কারণ ছাপাখানার বিদ্যাসাগরের মতো মদন মোহন দান করতেন। কিন্তু সেই মদন মোহন 1958 সালে 56 সালে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে 58 সালে কাঁদিতে, মুর্শিদাবাদের কাঁদিতে কলেরা রোগে মারা গেলেন। মৃত্যু পথযাত্রী মদন মোহন, তার স্ত্রী কাঁদছেন, মদন মোহন মারা যাবে। মৃত্যুর আগে বললেন, চিন্তা করো না, তোমার ঈশ্বর আছে। ঈশ্বর সেদিন ছিল,
ঈশ্বর সেদিন ছিল, কিন্তু সেই ঈশ্বর আকাশের ঈশ্বর নয়, স্বর্গের ঈশ্বর নয়, মাটির ঈশ্বর। এবং ঈশ্বর যতদিন ছিলেন, যতদিন এই মাটিতে ছিলেন, বিদ্যাসাগর জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, এই বিদ্যাসাগর নামক ঈশ্বরের পূর্ণা থেকে কোনোদিন মদন মোহনের স্ত্রী বঞ্চিত হননি। সারা জীবন 10 টাকা মাসহারা তিনি মদন মোহনের স্ত্রী পেতেন। মদন মোহনের মধ্যম কন্যা অল্প বয়সে বিধবা হয়েছিল, তাকে 10 টাকা মাসহারা দিতেন বিদ্যাসাগর। অর্থাৎ ঈশ্বর ছিলেন। মদন মোহন বুঝেছিলেন তার ভুল। মদন মোহন জানতেন যে এই মাটি ঈশ্বর, এই যে স্বর্গের ঈশ্বর তাকে কৃপা না করলেও মাটির ঈশ্বর তাকে ছাড়বে না, ছাড়েনি বিদ্যাসাগর। তবু মদন মোহনের জামাতা চলে এলেন একদিন। প্রথমে মদন মোহনের মধ্যম কন্যা বললেন যে, কাকা, আমার ছেলে নিয়ে আমি পাচ্ছি না, তুমি এক কাজ করো, যে শিশু শিক্ষা যে 3টে ভাগ তার সত্ত্ব তুমি আমাকে দাও। বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, দিয়ে দেবো, কোনো অসুবিধা, আমি দিয়ে দেবো, ছেড়ে দেবো। কিন্তু মদন মোহনের জামাতা তর্স হইল না। তিনি বলেন, আপনি দয়া করছেন না। তিনি লিখলেন চিঠি দিয়ে, আপনি দয়া করছেন না, এটা নিজস্ব প্রাপ্য। বিদ্যাসাগর রেগে গেলেন। বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, তুমি যখন এত কথা আমাকে বললে, তাহলে এই ব্যাপারে সিদ্ধান্ত এখন রহিত থাক, এখন স্থগিত থাক। আমি দেখি যদি এমন হয় যে আমি জোর করিয়া ইহা শর্ত লইতেছি, তাহলে এতদিন অবধি যা শর্ত নিয়েছি টোটালটা তোমাদের ফেরত দেব। সালিসি বসলো, দেখা গেল বিদ্যাসাগর ঠিক, এবং এই শিশু শিক্ষার 3টে ভাগই অ্যাকচুয়ালি বিদ্যাসাগরই প্রাপ্ত। জামাতা হার মানলেন, কিন্তু বিদ্যাসাগর তাকে বিফলে দেননি। বিদ্যাসাগর মুখ ফিরিয়ে নেননি। তিনি মদন মোহনের মধ্যম কন্যাকে 3টে সত্ত্বই দিয়ে দিয়েছিলেন। এই বিদ্যাসাগর তার এক অভিন্ন হৃদয় বন্ধুকে হারিয়ে ফেললেন জীবনের 40 বছর বয়সের মধ্যে। 58 সালে এত বিতসত্ত্ব বিদ্যাসাগর সবকিছু পরিত্যাগ করলেন, অধ্যক্ষর পদও ছাড়লেন। তারপরেও তিনি, এই লোকটা বেঁচে আছে প্রায় 35টা বছর, 33টা বছর। এই যে 33 বছর বয়সকাল, বাকি বয়সটা, যেটা বিদ্যাসাগরের অবতরণের সময়, মাত্র 2টো জিনিস তাকে প্রচন্ড আনন্দ দিয়েছিল। এক হলো ফোর্ট উইলিয়াম কলেজ, স্কুল অ্যান্ড কলেজ বিদ্যাসাগর স্থাপনা করেছিলেন। সেটা কলেজ উন্নীত হয় 1877 সালে। আর একটা ঘটনা, সেটা হলো তার ছেলের বিবাহ। তিনি তার ছেলের বিয়ে দিয়েছিলেন নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এক বিধবা কন্যার সঙ্গে। বাকি যা কিছু ঘটনা ঘটেছে এই সময়ে মাঝখানে 32 বছর জীবন যদি আমরা দেখি, বিদ্যাসাগর কত বিক্ষত, বিদ্যাসাগর রক্তাক্ত, বিদ্যাসাগর হৃদয় বিগলিত, বিদ্যাসাগর লোকের দ্বারা বঞ্চিত, অপমানিত। কিন্তু 75 সালে যে ছেলের বিয়ে দিলেন 70 সালে, ঘটা করে বলেন জীবনে সব থেকে বেশি আনন্দ পেয়েছিলেন, সেই ছেলেকে ত্যাগ করে দিলেন 72 সালে। 74 সালে লিখে বললেন যে আমি তোমাকে ত্যায্য পুত্র করিতেছি, তুমি আর কোনোদিন আমার বাড়ি আসবে না। 75 সালে 31শে মে দোতলায় বসে এক 55 বছরের বৃদ্ধ উইল করছেন। রক্তাক্ত বিদ্যাসাগর, অপমানিত বিদ্যাসাগর, বঞ্চিত বিদ্যাসাগর, তিনি উইল করছেন, এবং উইলটা অসাধারণ। তার 25টা পংক্তি ছিল, সেখানে বিভিন্ন সবার জন্য লিখে গেছেন। তিনি সেই সময় উইল করছেন যে তার অবর্তমানে 45 জনের মাসোহারার ব্যবস্থা করে যাচ্ছেন, যেখানে 26 জন অনাত্মীয়, অর্থাৎ তার কেউ নয়, আত্মীয় নয়, তবু তার মাসোহারার ব্যবস্থা করে যাচ্ছেন। স্কুলের ব্যবস্থা করেছেন, তার মায়ের নামে নির্মিত স্কুলের ব্যবস্থা করে যাচ্ছেন, তার স্ত্রীর ব্যবস্থা করে যাচ্ছেন, তার মেয়েদের ব্যবস্থা করে যাচ্ছেন,
তার ভাইদের ব্যবস্থা করে যাচ্ছেন। কোন ভাই? যে ভাই সংস্কৃত প্রেস ডিপোজিটারি যখন বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে কোর্টে গেছিল সেই ভাই। দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় তার শর্ত চেয়ে কোর্টে পর্যন্ত গেছিলেন সেই ভাই। তার বৌমাকে তিনি দিচ্ছেন মাসোহারা। এর বাইরে আত্মীয় বাইরে 26 জন অনাত্মীয়কে তিনি দিচ্ছেন মাসোহারা। স্কুলের ব্যবস্থা করছেন, অন্য সপ্তমী তার ব্যবস্থা করছেন, কিন্তু 25তম পংক্তিটা সর্বশেষ পংক্তি, সেখানে তিনি জীবনের বুকে শিল মেরে একটা কথা লিখছেন তার পুত্রকে, একমাত্র পুত্র, মনে রাখলে হবে না, বিদ্যাসাগরের 5 পুত্র কন্যার মধ্যে একমাত্র পুত্র ছিলেন আমাদের নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাকে তিনি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। অর্থাৎ যে অপমান, এবং এটার পেছনে এইটার জন্য তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক সব চলে গেছে। তার স্ত্রী এই অনমনীয় মনোভাব বিদ্যাসাগরে সেটা মেনে নিতে পারেননি। উল্টো দিকে বিদ্যাসাগরও মেনে নিতে পারেননি তার স্ত্রী তার সন্তানের প্রতি স্নেহ, তার স্ত্রী গয়না কি করে নারায়ণ চন্দ্রকে দিত, সেইটাকে বিদ্যাসাগর মেনে নিতে পারেননি। এবং তারপরেও প্রায় 75 সাল 16টা বছর বিদ্যাসাগর বেঁচেছেন। এই উইলে একটা কণাও তিনি পরিবর্তন করেন। কিন্তু লোকে বলে মৃত্যুর দিন বিদ্যাসাগর 2:18 মিনিট বিদ্যাসাগর তাকালেন। 11টার পর থেকে মোটামুটি নারী পাওয়া যাচ্ছে না। বিদ্যাসাগর চোখ মিললেন। অন্তিম শয্যায় শুয়ে আছেন বিদ্যাসাগর। দেখছেন একদম পায়ের কাছে তার ছেলে বসে আছে। ছেলের দিকে তাকালেন, হাতটা তুললেন, মাথার কাছে নিয়ে গেলেন, হাতটা আপনা আপনি পড়ে গেল। বিদ্যাসাগর চলে গেলেন সবার কাছে। এই 200টা বছর তার জন্মের মৃত্যুর প্রায় 130-32টা বছর আমরা শুধু বিদ্যাসাগরকে যন্ত্রণা দিয়েছি। আমরা বিদ্যাসাগরের কথা পালন করিনি, আমরা বিদ্যাসাগরকে দেখিনি। বিদ্যাসাগর কেন আমরা ভাববো? ভারতবর্ষের ইতিহাস যদি বুঝি, রাজা হরিশ্চন্দ্র ছিল, কত বড় বড় দানবীর ছিল। কেন বিদ্যাসাগরকে আমরা মাথা ব্যথা করছি একবার ভেবে দেখি। বিদ্যাসাগর জীবন দশায় 40টা স্কুল চালিয়েছে। বিভিন্ন রিপোর্টে আছে বিদ্যাসাগরের কথা, রিপোর্টে আছে 35টা স্কুলের খবর পাওয়া যায়। একটা সময় সরকারি ভাবে সাহায্য বন্ধ হয়ে যাবে, বিদ্যাসাগর নিজের টাকায় চালিয়েছেন, এত দান করেছেন। কিন্তু এই বঙ্গদেশে একটা স্কুলে দেখান তো, একটা নাম ফলক দেখান তো যেখানে লেখা আছে বিদ্যাসাগর দান করেছিলেন। কোথাও কোনো নাম ফলক আপনি খুঁজে পাবেন না। আমারই ছাত্র, সে এখন দশারদান স্কুলের হেডমাস্টার মশাই, সেই স্কুল বিদ্যাসাগর দানে তৈরি হয়েছিল। কিন্তু এত খুঁজেছে, একটা কাগজ লেখা নেই যেখানে লেখা আছে বিদ্যাসাগর দান করছেন বলে। কেন বিদ্যাসাগর আজকে সবার থেকে আলাদা? দানবীর বহু এসেছেন আমাদের বঙ্গদেশে, আমরা বহুজনের কথা জানি, কিন্তু বিদ্যাসাগর এমন একটা দানবীর যেখানে তিনি একটা দানের কথা উল্লেখ করেন। বহু জমিদার বহু বড় বড় কলেজ তৈরি করেছেন, সেখানে নাম ফলকে লেখা আছে, বাবার নামে মায়ের নামে দলিল লেখা আছে, কিন্তু বিদ্যাসাগরের দানের কোথাও একটা উল্লেখ পর্যন্ত নেই। রবীন্দ্রনাথ কি বলেছেন যে আমরা অবাক হয়ে যাই যে এই বঙ্গদেশে যেখানে আমরা ভাত মুড়ি খেয়ে বড় হয়, যেখানে পিএনপিসি যারা অভ্যস্ত, পিএনপিসি না করলে পরে পরনিন্দা পরচর্চা না করলে আমাদের ঘুম ভাগে না, সেইখানে বিদ্যাসাগরের মতো লোক জন্মালো কি করে? এইটা আমাদের অবাক করে যে এইরকম আমরা এই রবীন্দ্রনাথ আরো বলেছেন, খুব ইন্টারেস্টিং যে বিদ্যাসাগরকে না আমরা বড় 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 আমরা বঞ্চিত করেছি। বিদ্যাসাগর বড় বড় আমরা কি বলবো যে অনেকটা ন্যারেটিভ করে দিয়েছি, এই দয়া সাগর, করুণা সাগর, অমুক সাগর এইসব বলে। অ্যাকচুয়ালি বিদ্যাসাগর সেগুলো নন। বিদ্যাসাগরকে অ্যাকচুয়ালি বিদ্যাসাগরের আসল বিদ্যাসাগর হলো অপরাধ, আমাদের যে অক্ষয় মনুষ্যত্ব এবং অপরাজেয় যে পৌরষ, সেই বিদ্যাসাগরকে আমরা ভুলে গেছি। এই দয়া সাগর, করুণা সাগর এইসব নাম টাম দিয়ে আসল বিদ্যাসাগরকে আমরা ভুলে গেছি। এবং এই অক্ষয় মনুষ্যত্ব যেখানে সবকিছু মিথ্যা, মানুষ মানুষের জন্য কেঁদেছেন, মানুষের জন্য করেছেন, আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই বিদ্যাসাগরের কথা। সরি, আমার ব্যাটারি শেষ হয়েছে, আমি ঠিক আছে, আমি সরি। তো আমরা যদি ভাবি
যে এই বিদ্যাসাগরের দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যাসাগরকে আমরা অবমূল্যায়ন করি, অ্যাকচুয়ালি মূল্যায়ন করি না। অপরাজেয় পৌরুষত্ব, কোনো কিছুর কাছে যে মাথা নাড়াচ্ছেন না। এশিয়াটিক সোসাইটি যাচ্ছেন, দুর্গাপদ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে বিদ্যাসাগরকে ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ বিদ্যাসাগর চটি পড়ে গেছেন এবং এক চটি এবং ধুতি আর চাদর বসে গেছে, সেখানে একমাত্র শারীরিক পোশাকটা ঢুকতে দেওয়া হয়নি। বিদ্যাসাগর জীবদ্দশায় অনেকদিন বেঁচেছিলেন, প্রায় 15 বছর, একদিনও যাননি এশিয়াটিক সোসাইটিতে। বহুবার বড়লাট নিমন্ত্রণ করেছেন, আসুন আপনারা যান। এই যে অপরাজেয় সত্য, হ্যাঁ, সত্যের জন্য সবকিছু ত্যাগ, মাতাকে ত্যাগ, পুত্রকে ত্যাগ, ভ্রাতাকে ত্যাগ, সংসারকে ত্যাগ, গ্রামকে ত্যাগ, অভিন্ন হৃদয় বন্ধুকে ত্যাগ, বড় একা আমার বিদ্যাসাগর। আজকে এই সিচুয়েশনে যখন দেখি আমাদের বিধবারা এখনো সেই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছে, এখন যেখানে আমরা একটুমাত্র সুযোগ সুবিধা পাবো বললে পরে আমরা বিন্দুমাত্র বিচলিত হন না অন্যায় কাজ করতে, তখন মনে হয় যে বিদ্যাসাগর আজ তোমাকে বড় প্রয়োজন। আমার আজও একটা বিদ্যাসাগর লাগবে। বিদ্যাসাগর, তুমি আবার ফিরে এসো এই জন্মভূমিতে। আমি জানি না আমরা কিভাবে তুমি জন্মেছিলে, আবার ঠিক এভাবেই এসো, এভাবেই দাঁড়াও, গর্জে ওঠো এবং সব অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্ষমা করবেন, আমি বেশি জানি না, আমি আমার যে আবেগ আছে এইটুকুই আমার সম্বল। ভালো থাকবেন স্যার। আপনার আবেগ এবং আপনার বক্তৃতাতে আমরা মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম। সত্যিকারই বড় বেশি বিদ্যাসাগরের প্রয়োজন, তিনি একা ছিলেন। এখন যদি একজন বিদ্যাসাগর আসতেন তাহলে হয়তো অনেক অন্যায়ের প্রতিবাদ আমরা করবার সাহস পেতাম। আমরা সত্যি খুব ভীরু এবং আমরা স্রোতে চলা মানুষ। স্রোতে তো মানে মরা এবং মল মানে বিষ্ঠা এগুলোই যায়, স্রোতের বিপরীতে যাওয়ার মানুষজনের সংখ্যা খুব কম। সেই 200 বছর আগে জন্মে যাওয়া সেই বড় মাথাওয়ালা লোকটা সেই একজন স্রোতের বিপক্ষেই গেছিল। বিজ্ঞান মানসিকতায় ছিলেন, আধুনিক ভাবনায় ছিলেন। সেই ভাবনা সত্যিকারই স্যার ঠিকই বলেছেন যে আমরা কিন্তু এখনো তাকে পড়িনি, জানি না, মানিয়েও কতটা বলা মুশকিল। আমরা শুধুমাত্র স্মরণ করি তার জন্মদিনটা এবং মৃত্যু দিনটা, এতেই আমরা কিন্তু সীমাবদ্ধ থেকেছি। তাই কিন্তু আমাদের মনের মধ্যে ঢুকতে পারেননি, আমাদের কাজের মধ্যেও ঢুকতে পারেননি বিদ্যাসাগর। খুব সুন্দর হলো স্যার আপনার বলা, আপ্লুত হলাম। ব্যাপারটা হচ্ছে যে খুব তথ্য নির্ভরের তো প্রয়োজন নেই, একদম মনের মতো করে আপনি বলেছেন। এই মনের কথাগুলো আমরা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কাটলো। আমি এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব দ্রুত আবার হয়তো এবছর সামনাসামনি দেখার সুযোগ ঘটে, যেমনই সুযোগ ঘটবে আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো। নিশ্চয়ই সাড়া দিবেন স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। মাটির ঈশ্বর আমার ঈশ্বরচন্দ্রকে নতুন করে জানলাম, চিনতে পারলাম। অক্ষয় মনুষ্যত্ব, অপরাজেয় পৌরষ, বক্তব্যের যে মূল কথাগুলো, সততা, ন্যায়, আদর্শ, জীবনবোধ, কর্তব্য, কিভাবে একজন ব্যক্তির পরিস্থিতি হতে পারে, তার স্যারের বক্তব্য থেকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে লাগাবো এবং আমাদের অজানা তথ্যগুলো আমাদের সবাইকে সমৃদ্ধ করেছে। এ কথা আমরা সবাই অপরাধ স্বীকার করবো এবং স্যারের কথা ধরেই বলবো যে খুবই সুন্দর সরস ভঙ্গি, বারে বারে আমরা যেন স্যারের কথা শুনতে পাই বা এই ধরনের সরস বক্তব্য পেতে পাই। এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। এখন ডিএলএড বিভাগের একজন শিক্ষার্থী শোভনা পয়না, তার এক যে ছিলেন বিদ্যাসাগর, এই কবিতার মাধ্যমে বিদ্যাসাগরের কথা আমরা শুনব। শোভনা, তুমি তোমার আবৃত্তি পরিবেশন করো। শোভনা, তোমার মিউট আছে, মাইক্রোফোনটা মিউট আছে শোভনা। আর সবাই একটু ভিডিওটা অন করুন না, একটু দুটো স্ন্যাপ নিতে পারি কিনা একটু দেখবো। একটু যদি ভিডিও করে সবাই অন করুন, একটু ভিডিওটা সবাই অন করুন। আর যে কবিতা বলছিলে বাবা, তুমি একটু ইয়ে করো স্যার, একটু ভিডিওটা অন করবেন স্যার। সবাই একটু ভিডিওটা অন করুন। মানে আমার যদিও ল্যাপটপ নেই, আমি মোবাইলেই স্ন্যাপটা নেব। স্যার, ডক্টর সেন স্যার, যদি একটু ল্যাপটপটা আপনি একটু অন করেন, ভিডিওটা অন করেন। আর যে কবিতা বলছিলে তাকে মাইক্রোফোনটা মিউট করা আছে, আনমিউট করতে হবে। একটু সবাই যদি ছবিটা তোলেন, ছবি তোলে। রাজীববাবু, কপাল দেখা যাচ্ছে, আর একটু গোটা মুখটা যাতে আসে সবাই একটু। হ্যাঁ ঠিক আছে, আমি একটু ছবি তুলছি একটা।
হ্যাঁ, আচ্ছা, আবৃত্তি যে করছিলেন করো, করো। শোনা যাচ্ছে না বাবা, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনো না, শোনা যাচ্ছে না বাবা। আমি বলি কি তোমাকে, তুমি আনমিউট করো, এগুলো হচ্ছে না, শোনা যাচ্ছে না। আর না হলে একটা তুমি মিউট করা আছে, ওটাকে আগে আনমিউট করো। না না, ওকে আমি প্রপার জায়গায় থাকতে বলেছিলাম, প্রয়োজনে প্রকৃতি রানী গান হলেও ঠিক আছে, শুধুমাত্র আবৃত্তি পরিবেশনের সময়। তোমার যদি বাড়িতে প্রপার না থাকে, তুমি এমন একটা জায়গায় যাও যেখানে তোমার সব কবিতাটা আমরা শুনতে পারবো। আরে পরে হবে, পরের জনকে বলো, পরের জনকে বলো। আচ্ছা, ব্যাটারি চার্জ চলে গেছিল, আবার নতুন করে ঢুকতে হলো। স্যার স্যার আরেকবার একটু সবাই মিলে একটু আমরা ভিডিওটা অন করি, হ্যাঁ, ঠিক একটু আছে, ঠিক আছে। একটু সবাই মিলে একটু ভিডিওটা অন করি। আর টুম্পা ম্যাডাম পরবর্তী অনুষ্ঠানটা বলুন কাউকে, হ্যাঁ? সুমনা ম্যাডাম একটু অন করুন, ভিডিওটা সবাই অন করুন। থ্যাংক ইউ। পরের এখন সঙ্গীত পরিবেশন। আমাকে বাধ্য এতে নিতে হচ্ছে ছবি, ওই মোবাইলেই স্ন্যাপ নিচ্ছি। আজ অ্যাকচুয়ালি হয়েছিল কি, তখন ব্যাটারিটা একদম ফুল ডিসচার্জ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। সেই জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরের কাউকে একজনকে বলুন ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌমিলি তুমি আছো? সৌমিলি তুমি তোমার সঙ্গীত, হ্যাঁ শুরু করো। নমস্কার, বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমি এই গানটি পরিবেশন করছি। প্রভাতে তারে চাহিয়া ঝরা সে মারি কত বাহিয়া
চলেছু পথে কালো জানে আলো পানে মন ফুলানো মনতানে দেওয়াল গাহিয়া হে ক্ষণিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ফরাসি ফালির পথ বাহিয়া হে ক্ষণিকে অতিথি হে ক্ষণিকে অতিথি। নমস্কার। সমিলিকে ধন্যবাদ। আর যদিও আজকে বিদ্যাসাগরের জন্মদিন, জন্ম জয়ন্তী 202তম, তার সঙ্গে আমাদের এই কথাও মনে রাখতে হবে যে আমাদের ভগবতী দেবী শিক্ষা নিকেতনের দ্বিতীয় জন্মদিবস। আমরা বিভিন্ন কারণে, অর্থাৎ মূলত কোভিডের কারণেই আমরা স্কুলের জন্মদিনটাকে এইভাবেই পালন করছি। আমাদের স্কুলের গুণমান সুনাম সবকিছুই নির্ভর করবে আমাদের শিক্ষার্থীদের উপর, যারা প্রত্যেকেই ওয়েবিনারে সংযুক্ত থাকলে তারা সবাই নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে তোমরা তোমাদের কর্তব্য, তোমাদের আচার আচরণ প্রতিদিনের জীবনযাত্রায় সেগুলোর প্রতিফলন দেবে। স্কুলের সুনাম এবং স্কুলের গুণমান বৃদ্ধিতে তোমাদের সহযোগিতা এবং তোমাদের কর্তব্য থাকবে। এরপর আমি রাত্রিনন্দ গোস্বামীকে বলবো তার বিদ্যাসাগর নিয়ে কবিতাটি আবৃত্তির জন্য। অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। সুমনা ম্যাডামকে বলবো নেটওয়ার্কের মধ্যেই থাকতে, আর শোভনাকেও বলবো। রাত্রির ছবিটা ঘুরে গেছে, একটু ক্যামেরাটা ঠিক করো। এবার ঠিক আছে, চলো। নমস্কার। কবি শুভ দাশগুপ্তের কলমে বিদ্যাসাগর। হে তেজদীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমার পুজো করেছি। আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজও উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর, কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি। তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, উৎসব করি, আলোর বাহারে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য প্রতিভাকে স্মরণ করার। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরে মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয় ধ্বনি করেছো। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে স্বপথে এনেছো, তার হাত থেকে আদায় করেছো মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায়। তুমি বাল্য বিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে। তুমি লুণ্ঠনকারী ইংরেজদের মুখের উপর তুলে দিয়েছো স্পর্ধার চটি জুতো। আর সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে। আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করে আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরাই কোনো এক কালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে। তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিই। আজও বিধবা বিবাহ সহজ হয়নি, আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে, সে বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। নমস্কার।
খুব সুন্দর হয়েছে রাত্রি। এবার শোভনাকে বলবো, তুমি তোমার একদিন ছিলেন বিদ্যাসাগর কবিতার মাধ্যমে আমাদের নতুন কিছু শোনাও। শোভনা আছে? শোভনা স্পিকার অন করো। আমি তো দেখতে পেলাম না, সার্চ করে শোভনা বানানো যাবে। আপনি দেখতে পাচ্ছেন? ছিল একটু আগে, একটু আগে নিচের দিকে জাস্ট 1 মিনিট আগে দেখেছি। চলুন পরবর্তী অনুষ্ঠান করব। তাহলে একেবারে শেষ পর্যায়ে সুমনা ম্যাডামকে বলবো অনুষ্ঠান সম্পর্কিত ধন্যবাদ জ্ঞাপক কিছু কথা বলার জন্য। मैडम म्यूट আছে। আরে এতক্ষণ বলি না। সুমনা ম্যাডাম আজকে 201, হ্যাঁ বলুন স্যার। বলুন। ঠিক আছে, বলছি আজকে বিদ্যাসাগর মহাশয় অনুবাদক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, দার্শনিক, বাংলা ভাষার জনক বিদ্যাসাগর মহাশয়ের 201তম জন্ম দিবস। আজকে যিনি মুখ্য বক্তা বিশ্বজিৎ বাবু, তার বক্তব্য আমরা আগেও শুনেছি। তো শুনতে শুনতে আমাদের মনে হয় যে আমরা আরো যদি কিছু শুনতে পেতাম মনে ভালো লাগতো, আরো ভালো লাগতো। সময়টা মানে হঠাৎ করে শেষ হয়ে গেল এবং তার বক্তব্যের দ্বারা আজকে আমি সহ এই ওয়েবিনারে যারাই যুক্ত আছে বা আছেন তারা সবাই সমৃদ্ধ হয়েছে। এবং এই কথাগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি কিংবা মান্যতা দিই, তাহলে আমরা কিন্তু 201 বছরটাকে আরো আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। কিন্তু এটা যদি এই পরে ভুলে যাই তাহলে আমরা নিজেদেরকে 201 বছর পেছনে আবার ফিরবো, আবার শুরু থেকে শুরু করতে হবে। তাতে অবশ্য আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করব, বিদ্যাসাগরের কিচ্ছু এসে যাবে না, তিনি তার মহিমায় সমহিমান্বিত থাকবেন। তো স্যারকে বলবো স্যারের বক্তব্য আরো যদি বেশি করে শুনতে পেতাম, সেটা এই ওয়েবিনারে নয় এমনি সামনাসামনি, তাহলে আমাদের আরো ভালো লাগবে। স্যারকে এই ওয়েবিনারেও আমি একটু দুঃখিত যে আমার ব্যাটারি হঠাৎ করে ফুরিয়ে গেছে, কেটে গেছে, নাহলে আরেকটু হয়তো আরো আধ ঘন্টা হয়তো চলতো আর কি। পরে সামনাসামনি হ্যাঁ স্যার সামনাসামনি আর তখন তো কোনো চার্জের ব্যাপার থাকবে না, আপনি যতক্ষণ বলবেন আমি একটু চার্জের ব্যাপার থাকবে, তখন আমি একটু চার্জ হয়ে যাবো দেখলে পরে সবাইকে আমি চার্জ। ঠিক আছে, আপনাকে স্যার অনেক ধন্যবাদ। তো আজকে অধ্যক্ষ মহাশয় যার উদ্যোগে এই পরিচালনা হচ্ছে তাকে ধন্যবাদ, টুম্পা ম্যাডামকে ধন্যবাদ, আর আমাকে মিউট করার কথা বলার জন্য পার্থকে বেশি করে ধন্যবাদ। মানে 2 মিনিট আমি বলে নিয়েছি আনমিউট করে। আর এই ওয়েবিনারে যারা যুক্ত আছে আমার শিক্ষার্থী, এই বর্তমান প্রাক্তন, তাদেরকে ধন্যবাদ। যারা যুক্ত হলো না তাদেরকে ধন্যবাদ এই কারণে জানাবো যে তারা 201 বছর পেছনে আছে, তারা থাকবে, তারা জীবনে মনে হচ্ছে এগিয়ে যেতে পারবে না, তারা ওই 201 বছর পেছনেই থাক, যবে তাদের হয়তো চেতনা হবে অবশ্যই তাতে বিদ্যাসাগরের কিছু এসে যাবে। আর এই ওয়েবিনারটাকে মানে খুব ভালোভাবে যারা পরিচালনা করলেন তাদেরকে আমার ধন্যবাদ। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার। স্যার ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ